ধরে আমার মারছে। কি আজকেও তোমার মারছে? আমি কতবার করে বলছিলাম যে এই ছেলের সাথে যাতে তোমাকে না রাখে। কেউ আমার কথা শুনে? শুনে না। হ্যাঁ, এক্ষুনি ডাকতেছি তোমার ভাইরে। মাহফুজ, মা, কই আপনারা? তাড়াতাড়ি আসেন। চিল্লাবো না তো কি করব? এই যে দেখো তোমার বোনের অবস্থা দেখো, আজকেও তোমার বোনকে মারছে। আজকেও তোরে মারছে? আহারে, আমার আদরের বোনটারে মাইরা কি করছে? তোমারে বারবার বলছিলাম এই পোলার ভাত খাওয়াবো না, কি করলা? জোর কইরা মাইয়ারে ওই বাড়িতে দিছ। আজকে আমার বোনকে মারছে, আমার কলিজাটা ফাইটা যাইতেছে। ওরে আমি যদি পাই, ওরে পিডাইতে পিডাইতে ঠ্যাঙ্গাইতে ঠ্যাঙ্গাইতে ওরে আদা মরা করবো। ওরে 3 মাস থেকে 3.5 মাস আমি হাসপাতালে রাইখা তারপর ওর বাড়িতে পাঠাবো। তুমি যদি একজন ভালো ভাই হও, ওর 3 মাস কেন, ওর 6 মাস হাসপাতালে ভর্তি রাখবা, এমন অবস্থা করবা। প্রতিনিয়ত মায়েরারে মারে, এগুলো তো সহ্য করার মতো না। টাকা পয়সা যা লাগে আমি আমার বাপের বাড়ি থেকে এনে দিতে দরকার পড়ে। ইস, 100 একটা কথা কইছো। এমন শ্বশুর বাড়ি থাকতে আমি আবার নামাইরা থাকতে পারি ইচ্ছা মতন পিটামো। হয়েছে, থাম। নেতা হয়ে গেছো, হ্যাঁ? খালি নেতাগিরি ফলাও। শোনা নাই মেলা নাই, কিসের জন্য ওকে মারছে সেটা তো শুনবি, তারপর তো বিচার করবি। আগেই সব চিল্লাচিল্লি করতেছস। আচ্ছা মা, বল তো কি হয়েছে, আর কিসের জন্য জামাই তোর গায়ে হাত তুললো? কিসের জন্য আবার? তোমরা মনে হয় কোনো কিছু জানো না? প্রতিনিয়ত আমারে কেন দিতেছে, আর আমি কেনগুলো বয়ে বয়ে খাইতেছি। একটা লিপস্টিক কিনে আনতে গেলে বাপ রে বাপ, ওনার পকেটের টাকা দিয়ে আমার নাকি লিপস্টিক কিনে দিতেই পারবো না। কেন আমি মাইয়া মানুষকে একটু লিপস্টিক মাখতে পারি না? কত লিপস্টিক মাখতে হইব না, এই কয়ে দিয়েছি গোটা কেন। তারপরে আবার একটু রেস্টুরেন্টে খাইতে যেতে চাইছি। বাপ রে বাপ, তোর খাওয়ার মুখও আছে? হ্যাঁ, সারাদিন আমার শাক দিয়ে রান্না করায় করায় খাওয়ায়। আমি কি শাক খাওয়া মানুষ? এই বাড়িতে থাকতে আমি কোনদিন শাক খাইছি? আমার ভাই আমার গরুর মাংস দিয়ে হাত দিয়ে ভাত তুলে খাওয়াইছে, আর আমি ওই বাড়িতে যাই আমি খাইতেছি শাক শাক। তারপরে আবার আমি কইছি শপিং করতে যাবো। ও বাবা, তুমি শপিং করতে যাবা? শপিং করে জামা গায়ে দিয়ে কারে দেখাবা? তোমার কয়টা রান আছে? এই কথা আমারে কই। দেখছেন মা, প্রত্যেকটা মেয়ের না শখ থাকে তার হাজবেন্ড থেকে কিছু পাবে, আর ওর হাজবেন্ড প্রত্যেকটা সময় এমন করতেছে। মেয়েটা আর কত এরকম সহ্য করবে? ভাবি শুধুই না, এইগুলা বইলা বইলা আমার যেমনি করে মারে, কুমতি দিয়ে মারে, তারপর ওই যে কি বড় একটা কথা আছে এটা দিয়ে মারে। বুঝতে পারছি, এটার সঠিক সমাধান হইতেছে চেলি চালান দিতে হইব আমার। মা, আমার বোন শুধু ঠুটে না, পুরা শরীরের মধ্যে লিপস্টিক দিব। রেস্টুরেন্টে যাইয়া খাইবো না, পুরা রেস্টুরেন্ট খাইয়া ফেলাইবো। কয়জনে টাকা আমরা দিতাম, ওর কাছে টাকা নাই, ফোন দিত যে ভাইজান টাকা পাঠান, আপনার বোনের লিপস্টিক কিনা দিতে হইব, রেস্টুরেন্টে খাওয়াইতে হইব, শপিং এ নিয়ে যাইতে হইব। যাইতাম, ও আমার বোনের ধরে মারছে না, ঠিক আছে আমি এক্ষণ যাইতেছি। এখন গিয়া যখন চেলি চালান বাদাম চালান চালাবো না, সব ঠিক হয়ে যাবো। শোনো, বেতনের বেলায় না কম পেদাইবা না। টাকা পয়সা যা লাগে আমার বাপ আছে, আমার বাপ দেখে নেবো। আব্বার একটা ফোন দিবা, বুঝছো? ঠিক আছে, শ্বশুর তো আল্লাহর রহমতে একটা আছে। এই চল, চল তোর বিচার আগে করে নি। নিষ্পাপ মায়েরা, ছোট্ট মায়েরা ছোট সুন্দর করে সংসারটা করতে দেয়। আমার বোনের গায়ে আরে ভাই, আর থামেন না, আমার বোনের গায়ে হাত তুলছ না? মাইরা ফেলামু, যে সামনে আইবা হারি মেরে ফেলামু। তুমি মাহলাতে কিসের জন্য? হ্যাঁ, ও শ্বাস কত বড় আমার গায়ে তুলে, ওরা আরো দুইটা দাও দাও ভাই, আরো দুইটা দাও। চুপ কর। তোর কথা শুনছি, এখন আমি জামাইয়ের কাছে শুনবো। বলো তো জামাই, কি হয়েছে তোমাদের? তোমার কাছ থেকে আর কি শুনবা? হ্যাঁ, ও যে নাটক করতে পারে এমন ভাবে তোমারে বুঝাইবো যে তুমি আমার কথা তো তুমি ওর কথা বিশ্বাস করবা। কেন তোমার মায়ের কথা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস হয়েছে, হবে না কেন? আমি এখন জামাইয়ের মুখে শুনবো, তাহলেই বুঝবো যে দোষ কার গুণ কার। কোনো কথা বলবি না, চুপ কর। জামাই বাবুজি, তুমি বলো তো কিসের কারণে ওর গায়ে প্রতিদিন তুমি হাত তুলো? যাক, আমার ভালো লাগলো যে অন্তত আপনি আমার কাছে শুনতে চাইছেন কি ঘটছে। আপনার মেয়ের মারার মতো ক্ষমতা আমার নাই। আমার আপনার মেয়ে কি করছে এগুলো একটু শুনেন। কি করে আমার সাথে প্রতিনিয়ত আমার মানসিক অত্যাচার করে। আম্মা, আপনার মাইয়ারে আমার কাছে বিয়ে দিছে, আমার কাছে কি আছে না আছে সবকিছু জানার পরেই তো বিয়ে দিছে। আমি ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করি, 17,000 টাকা বেতন পাই। মাঝে মাঝে ওভার টাইম হইলে হয়, না হলে নাই হয়। এটা নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হয়। আপনার মেয়ের দাবি দাবা, তার আবদার আমার পাগল বানাই ফেলতেছে। এই যে দেখেন, আমি এই বাসাটা আমার ভাড়া দিতে হয় মাসে 6,000 টাকা। এরপরে আনুষঙ্গিক আরো খরচ টরচ আছে, সবকিছু মিলে আমার এই জায়গায় এই বাসার পিছনে যায় 8,000 টাকা। আমার থাকলো আর 9,000 টাকা। 9,000 টাকার মধ্যে আমাদের খাওয়া দাওয়া আছে না, আমাদের খাওয়া দাওয়া সবকিছু মিলে 5,000 টাকা যায়। থাকলো কত? 4,000 টাকা। এই 4,000 টাকার মধ্যে 3,000 টাকা হইলো আমার যাতায়াত ভাড়া, বাকি রইলো 1,000 টাকা।
আমারও তো একটু শখ আহ্লাদ আছে, আমারও তো মানুষের সাথে চলতে হয়, যাগুলো চাকরি করি ওদের সাথে যে একটু চা পানি খাইতে হয়, ওরাই বিল দেয়, কিন্তু মাঝে মাঝে তো আমারও 2-1 বিল দেওয়া লাগে, আমি সেটাও দেই না। আর আমার বউয়ের আবার আবদার আছে, তার আবদার মিটাইতে হবে। এই যে আমার কাছে মাত্র 1000 টাকা আছে, এর বাইরে কিন্তু আমার কোনো ইনকাম নেই। এই 1000 টাকা দিয়ে তার শখ আহ্লাদ আমার পূরণ করতে হবে, তার জামা কাপড়ের আবদার, তার এটার আবদার, ওইটার আবদার। আমি তো তার বুঝাই পারি না আম্মা। একটা লিপস্টিক কেনার কথা বলে আমার সাথে মার্কেটে বের হয়, যাই কসমেটিক্সের যত পণ্য আছে সব কিনে ফেলেছে। আমি কই থেকে বিল দিব, আমার কাছে 8 টাকা, আমি টাকার গাছ লাগাই গেছি। এই বিয়া করছিস বউরে দিবি না তুই? আহা, মাহফুজ। একদম। বিয়া করছিস তুই, তোর বউরে দিবি না, হাওলাত করে দিবি, কিস্তি উড়াই দিবি। তুই আমারে বলতি আমি শ্বশুর বাড়ি থেকে না তোরে টাকা দিতাম, তুই আমার জানাস নাই কেন? আর ভাই রাখেন আপনি, সামলার মুখে আপনি যা খুশি তাই বলে দিতেছেন। আপনার বোনের তো একটা বিবেক থাকা উচিত, আমার মনুষ্যত্ব বোধ আছে, আমার মান সম্মানের একটা ব্যাপার আছে। আমি আপনার বোনের বিয়ে করে আমি আপনার কাছে টাকা চাই, এটা ইজ্জত থাকে? কোনোভাবে ইজ্জত থাকে না। আপনার বোন কি করে এগুলো আগে শুনেন আগে। ওখানে যদি তোরে খালি এই যে কচি বেদ দিয়া যদি বাইরে দিতে পারতাম তাহলে আমার মনটা পড়তো না। মাহফুজ, তোকে চুপ করতে বলছি, ওর কথাগুলো শুনি। না আম্মা, আমার বলার কোনো কিছু নাই। এই কি কবি ক ক, আমি শুনবো, আমি আর কোনো কথা বলবো না, ক আর কি কবি? আম্মা, এই যে আমার পাশের বাসার ভাবি, কুলসুম ভাবি, এই বেডির জামায় চাকরি করে সরকারি, অবৈধ টাকার অভাব নাই। এত 2 দিন পর পর এই গরুর মাংস আনে, এত 2 দিন পর পর হরিণের মাংস আনে, যা খুশি তাই আনে, বিদেশ থেকে পারফিউম এনে পারফিউম লাগায়, এগুলো তার লাগবে। আচ্ছা আম্মা, তার চাহিদা আর ওর চাহিদা কি এক হওয়া উচিত? হ্যাঁ, বেসিক বেতনই হলো 40,000 টাকার উপরে, হ্যাঁ অবৈধ টাকার অভাব নাই, লাখ লাখ টাকা সে অবৈধভাবে কামাই করে। আমি তো আর লাখ লাখ টাকা অবৈধভাবে কামাই করতে পারি না। আমার গার্মেন্টসে আমার এক্সট্রা যদি খালি ওভারটাইম না হয়, আমার 17,000 টাকার উপরে 1 পয়সা আমার দেয় না, তার মধ্যে থেকে আবার কাইটা রাখে কার্ডের টাকা। এখন আমি কি করুম কর? আপনার মায়ের চাহিদা আমি কেমনে পূরণ করুম? ইস, ওখানে যদি ওরা আমি পিটাইতে পারতাম। আচ্ছা পিটান, আপনি পিটান, আপনি পিটায় মাইরে ফেলাম তাও শান্তি আছে। আপনার বোন যে আমার মানসিক ভাবে মারতেছে, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বড় হাতে মাইরে যাচ্ছে, আপনার হাতে মরে যাওয়া ভালো। মইরা যাবি, কিন্তু মরার আগে তোর 5টা মিনিট সময় দিলাম, তুই শুধু এইটা বল তুই কেন আমার বোনের মারছস? আপনার বোনরে কেউ মারতে পারে? আপনার বোনের মারার ক্ষমতা আছে? আম্মা, এই যে কুলসুম ভাবি ওয়াশিং মেশিন নিয়ে আইছে গত পরশু, এই ওয়াশিং মেশিনের দাম হলো 80,000 টাকা। আমার কাছে কি 10 পয়সা জমানোর মতো ক্ষমতা ও রাখে? আমি 10 পয়সা জমাইতে পারি? 80,000 টাকা দেয়, আমার ওয়াশিং মেশিন কেমনে এনে দিব? হ্যাঁ, এখন হাত দিয়ে কাপড় চোপড় ধুইতে পারবে না, তার ওয়াশিং মেশিন লাগবে, তার এটা লাগবে ওটা লাগবে। আম্মা, আমি খালি তারে বুঝাইতেছি, সকাল থেকে আমি অফিসে যাবো, অফিসে আমার যাইতে দিতেছে না। এখন ওয়াশিং মেশিন না দিয়ে আমি অফিসে যাইতে পারবো না। এখন কোন আমি রাগের মাথায়, আমি তো রক্ত মাংসের একটা মানুষ, আমার তো রাগ উঠতে পারে। আপনাকে যেরকম রাগ আছে আমার রাগ আছে না? আমি তারে একটা শুদ্ধ করে থাপ্পড় দিছি, এরপরে ইতিহাসটা শুনেন আম্মা, আমার কলারটা দইরা আমার ইচ্ছা মতো পিটাইছে, লাইফটা যা খুশি তাই করছে, আমি বিচার দিছি। তোরা আরো দুটো দেওয়া উচিত ছিল। এ তুই মারছস? হ্যাঁ মারছি। আগে কবি না, আমার রাগ তোর কমে গেছে তোর এই কথা শুনা। আমার বোন রে আমি রেসলিং এ ভর্তি করে দিব, তোর লগে রেসলিং করব। করেন, আপনার বোনের রেসলিং এ তারপর ফাইটিং এ যা খুশি তাই করে দেন। আচ্ছা তোমরা থামো তো। শেফা, তোরেও বলি, তুই না মেয়ে মানুষ, তুই হয়তো ভুলে গেছস যে সংসার সুখের হয় রমণীর গুণে। তোর স্বামীর ইনকাম কতটুকু সেটা যদি তুই বুঝতেই না পারলি, তাহলে কেমন সংসার করতেছিস তুই? মা, আইতে না আইতে জামাইয়ের কথা শুই না পোল্ট্রি লয়ে এলো, একদম পোল্ট্রি মুরগির মতো। এটা তো হইতে পারে না। আমার ভাই আমার সাপোর্টে কথা কইতেছে, আর তুমি কিনা পরের পোলার সাপোর্টে কথা কইতেছো। সারা জীবনকে আমি এমনি কষ্ট করে চলছি, আমার বাড়িতে ওয়াশিং মেশিন নাই। তুমি আমার এমন একটা পোলার লাগে বিয়ে দিতেছো যে কিনা আমার চাহিদাই পূরণ করতে পারে না। আমি এই পোলার লাগে কি লিখে সংসার করব? চুপ কর। কিসের জন্য যে বিয়ে দিছি সেটা আমি ভালো বুঝি, তোর বুঝতে হবে না। আর মাথায় রাখিস, আমি তোর তেমন মানা। এই বাড়িতে বউ হয়ে আসছিস লাল শাড়ি পরে, আর এই বাড়ি থেকে বের হবি সাদা কাফনের কাপড় পরে। তার আগে কোনো ঝামেলা লাগলে আমার বাসায় যাবি না বলে দিলাম। মাহফুজ, চল বাসায়। দাঁড়ান, জামো, আমার একটু কথা আছে। শেফা, তুই যে তোর স্বামীর গায়ে হাত তুলছস, এটা আমার আগে কষ্ট নাই কেন? তুই যদি এই কথাটা আমার আগে কইতি, আমি কি ওর গায়ে হাত তুলি? আর আমার বোঝা শেষ, আমি জামাইয়ের কথা শুনে বুঝছি তোর পরের জিনিসের প্রতি অনেক লোভ। এত লোভ থাকা তো ভালো না। তোর জামাইয়ের কাছে চাইছস ওয়াশিং মেশিন, দেয় নাই। তুই মায়েরে কইতি আমি আমার শ্বশুর বাড়ি থেকে টাকাই না তোরে দিতাম, তুই একটা ওয়াশিং মেশিন কিনতি। জামাই, তুমি আমার প্রতি কোনো রাগ রাখো না। আমার হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে। আমি যদি জানতাম আমার বোন তোমার গায়ে হাত তুলছে, জীবনেও আমি তোমার বাড়িতে আসতাম না। তুমি আমার ক্ষমা করে দিও। আম্মা চলো, বাড়িতে যাবি না, ওরে না নিয়া কয়ে দিলাম। চাপ। রাগ থাকে ভাই মানুষের, কুত্তার কোনোদিন রাগ থাকে? আমি মারতে আইলে আই ঘরে আয়, ঘরের ভিতরে মারিস, বাইরে মারিস না। কে তোর খবরই আছে? আমি হইলাম মহিলা কমিটির প্রেসিডেন্ট, আর
আমার ঘরের নারীর উপরে কিনে নির্যাতন? এই বিচার একটা করাই লাগবে, এটা আমার নিজের মান সম্মান থাকে না। আসুক, ও কিসে তো কিছু না কিছু একটা করেই যাবে। আরে কি ব্যাপার, হুটহাট হাইটা কই চলে যেতেছো? কি হলো? শেফা কই? বিচার করে দিয়ে আসছি, শেফার জামাই বাড়িতে আসছে। কে বলতেছে মা রেখে আসছে মানে? হ্যাঁ, শেফা অন্যায় করছে। শেফা ওর জামাইয়ের কাছে ওয়াশিং মেশিন চাই। ওর জামাইয়ের কি এখন সামর্থ্য আছে ওয়াশিং মেশিন দেওয়ার জন্য? এই জন্য আলতো করে একটা থাপ্পড় দিছে। আলতো করে থাপ্পড় দিছে? তোমার কাছে এটা আলতো থাপ্পড় মনে হইতেছে? এটাকে নারী নির্যাতন বলে। তোমার বোনটাকে ওর বাড়িতে রেখে আসছো এসব নির্যাতন সহ্য করতে? কেমন ভাই তুমি? আর মা, আপনি কেমন মা? আপনার মেয়ের কষ্ট আপনার কষ্ট মনে হয় না? ওইরকম একটা দরজালের কাছে আপনার মেয়েকে রেখে আসছেন? বৌমা, আমি ওদের মুখে যা শুনলাম, শুনে বুঝলাম আমার মেয়েরই দোষ। জামাই না হয় একটা থাপ্পড় দিছে, তাতে কি হয়েছে? এটা আপনার কাছে একটা থাপ্পড় মনে হইতেছে? মা আজকে একটা থাপ্পড় দিছে, কালকে হাজারটা থাপ্পড় দিবে। আপনার মেয়েকে মারতে মারতে হাসপাতালে ভর্তি করবে। মেয়েটাকে মেরে ফেললে তখন মেয়ে পাবেন কই? বৌমা, সংসারটা ওদের, আর একসাথে সংসার করতে গেলে ঝগড়াঝাটি হবেই। আজকে ঝগড়াঝাটি হয়েছে, দুদিন পরে ওরাই মিলে যাবে। মা আপনি চুপ করেন তো। আমি বুঝতে পারছি আপনার সাথে কথা বলে না কোনো লাভ নেই। আপনি ভিতরে যান, আমি আপনার ছেলের সাথে কথা বলবো। যান। তুমি তোমার বোনকে কেমনে রেখে আসলা আমার এটা বুঝাও। এবার তুমি বুঝাবা তোমার বোনের উপর এভাবে নির্যাতন হচ্ছে, তুমি এটা কিভাবে সহ্য করলা? নারী নির্যাতন, পুরুষ নির্যাতন কি নির্যাতন না? হ্যাঁ, আমার বোন জামাইরে তো আমার বোন একদিন মারছে, আর তুমি তো আমার প্রতিদিন মারো। এই প্রতিদিন তোমার মারবো না তো কি করবো? হ্যাঁ, তুমি আমার বাপেরটা খাও, আমার সাথে থাকো, আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসি, তুমি সেগুলো দিয়ে চলো। আর তোমার উপর আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, তুই আমার কানে ধরলি কেন তুই আমার? কিছু না কইতে কইতে বাইরে গেছো খুব না, মাথাটা খুব চওড়া আছে। পরে আমি তালাক দিয়ে দিব। শালি, প্রত্যেক দিন রাতে আমার গায়ে হাত তোলস না, এটা দেখে আমি কি করি, তোর তালাক দিয়ে দিব। আজকের পর থেকে না আমি তোমার বাড়িতে থাকবো না। তুমি তোমার বোন রাখতে পারো না তো কি হয়েছে? আমার বাপে না আমার ফালাই দিব না, আমার বাপে আমার নিজের বাড়িতে রাখবো। বুঝো নাই? নারী নির্যাতন, তাই না? আমি তোমার দেখাই দিব নারী নির্যাতন করলে না কি হয়। যা যা যা, তোর বাপ তোর মাথায় নিয়ে নাচবো, তুই তোর বাপের বাড়ি যা। শালি, কিছু না কইতে কইতে খুব বাড়ছস, দিয়ে দিছে আজকে একটা। বাবা, বাবা, বাবা। কি ব্যাপার? হ্যাঁ, আরে আমার মেয়ে কাঁদতেছে কেন? এই, কি হয়েছে মা? আরে কাঁদছিস কেন? আরে 3 দিন আমাকে দেখেনি, তাই দেখো তো পাগলি মেয়ের কাণ্ড, তাই কাঁদতে হয়। তুই আমাকে ফোন করিসনি কেন? তাহলে আমি গাড়ি পাঠাতাম, গাড়ি পাঠালে তুই চলে আসতিস। জামাইকে আনিসনি কেন? বাবা, তোমাদের জামাই আমাকে অনেক মারধর করেছে, মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? হ্যাঁ। ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তুলেছে? যার গায়ে আমি কোনোদিন ফুলের টোকা দেইনি, সে তোর গায়ে হাত তুলেছে? দাঁড়া, আমি এর একটা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, ওর মা কিছু বলেনি? বাবা, কেন হাত তুলেছো তুমি জানো? ওর বোন শেফা ওকে তো একটা লম্পট ছেলের কাছে বিয়ে দিয়েছে। ওর ছেলে প্রতিনিয়ত ওর গায়ে হাত তোলে, ওকে মারধর করে। আমি তো মহিলা কমিটির একজন প্রেসিডেন্ট। আমার ফ্যামিলিতে আমার ননদকে এভাবে নির্যাতন করে, সেগুলোকে আমি সহ্য করতে পারি বলো? আমি এটার প্রতিবাদ করার জন্য ওকে ওই বাড়িতে পাঠিয়েছিলাম। ওই বাড়িতে গিয়ে ও আমার ননদকে ওখানে রেখে এসেছে, ওকে ওই নির্যাতনের মুখেই ফেলে রেখে এসেছে। আমি এটা নিয়ে প্রতিবাদ করায় আমার গায়ে হাত তুলেছে। তুমি বলো বাবা, আমি এখানে কোনো ভুল করেছি? না, কোনো ভুল তুই করিস নাই। আমার কথা ছিল, আমি ওদেরকে এভাবে বুঝিয়েছি ওই বাড়িতে নির্যাতন সহ্য না করে মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসো। দরকার পড়লে আমি আমার বাবার কাছ থেকে টাকা নিব, নিয়ে ওকে অন্য জায়গায় বিয়ে দিব। তুমি কি চাও না বাবা একটা মেয়ের ভালো ফিউচার হোক? হ্যাঁ, যাবো না কেন? এই তো আমার মেয়ের মতো কথা। হ্যাঁ বাবা, আমি এখানে প্রতিবাদ করেছি বলে ওরা উল্টো আমার গায়ে হাত তুলেছে, আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমার শাশুড়ি ওনার মেয়ের জামাইয়ের পক্ষ নেয়। ও, এবার বুঝতে পারছি। ওই মহিলার মেয়ে অন্য বাড়িতে নির্যাতন হচ্ছে দেখে
আমার মেয়েকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দাও না? দাঁড়া, ওদেরকে আমি বের করাচ্ছি। ওই ছেলেকে আমি 14 শিকের ভাত খাওয়াবো, ওর মা সহ। বুঝতে পারছিস? চল, বাবার উপর ভরসা রাখ। তোর বাবা যা মুগ্ধ বলে তাই করো। চল ঘরে চল। আহা, আমার মেয়েটা, আরে ওরা কি করে ফেলছে? হ্যাঁ, দাঁড়া, ওকে এমন শাস্তি দেবো মা। হ্যাঁ, কি ব্যাপার মা, কই যাইতেছো তুমি? কই আর যাবো? তুই তো আর বৌমারে আনতে পারলি না। এখন দেখি আমি যাই বৌমাকে আনতে পারি কিনা। মা, তুমি কোন মুখে কইতাছো তোমাকে বৌমার এই বাড়িতে আনার কথা? ওর বাবা মার সাথে কি করছে আমি তোমারে কই নেই? আমার পায়ের পাতা থেকে বাড়ি শুরু করছে, মাথার চুল পর্যন্ত আন্দার ঘরে ফালায় আমার ইচ্ছা মতন পিটাইছে। আমার শ্বশুরের হাতের কঞ্চির বাড়ি তো তুমি খাও নাই, এজন্য তুমি যাইতাছো তোমার বৌমারে আনার জন্য। আচ্ছা, হুট করে কি একটা সংসার ভাঙে ফেলাই দেওয়া যায়? তার বাবা বুঝে নাই, তুইও বুঝাইতে পারস নাই। এখন আমি যাই বিয়ের সাথে কথা বলি। আমার তো মনে হয় বিয়েই বুঝবে, আমি বৌমাকে আনতে পারবো। মাগো, আমি খুব কষ্টে আছি, আমার মনে অনেক দুঃখ। বউয়ের হাতে মাইর খেলাম, শ্বশুরের হাতে মাইর খেলাম, মাইর খাওয়া বাধা আছে শুধু জনগণের। এই বউ জানি কবে রাস্তায় আমারে জনগণের হাতে মাইর খাওয়ায়। মাগো, আমার এত কিছুর দরকার নাই। আমার শ্বশুর যেহেতু ডিভোর্স লেটার পাঠাইছে, দেও, ওইটার মধ্যে আমি একটা সাইন করে দিই। তার মাইয়া আমার ভাত খাইব না, ভালো কথা। সে আমারে ফোন করে কয় আমিও তোর ভাত খাবো না। সে হয়ে গেছে পাগল। আমার এত কিছুর দরকার নাই, ওই ডিভোর্স লেটারটা দেও, আমি সাইন করে দিই, পরে উকিল দিয়ে পাঠাই দেবো ওইটা। চুপ কর, সব সময় বেশি বুঝোস, এত বেশি বুঝিস না। বললাম আর ডিভোর্স লেটারে সই দিয়ে দিলাম, তাই না? হয়ে গেল, মীমাংসা ছুটে যায়। শোন, এত সস্তা না। বৌমার কাছে যাই, কথা বলি, দেখি কি করে, তারপর তালাক দেওয়ার চিন্তা আগে মাথায় আনবি না। যা ভিতরে যা, আমি যাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার শ্বশুর যেন তোমারে আন্দার ঘরের মধ্যে আমার যেমন কঞ্চি দিয়া বাইরেছে, তোমার খালি 2টা বাড়ি দিলেই তুমি বুঝবা কঞ্চির বাড়ি কি জিনিস। ছেলেটা আমার পাগলই হয়ে গেছে, কি বলে না বলে। বৌমা, 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 বৌমা। কে? বিআই সাহেব, আমি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আপনার ছেলে ডিভোর্স লেটারে সিগনেচার করেছে, কাগজ এনেছেন? না, আনিনি। তাহলে আপনার স্পর্ধা হলো কি করে আমার বাড়িতে আসার? বিআই সাহেব, রাগারাগি করে তো কোনো কিছু সমাধান করা যায় না। আপনিও যদি উত্তেজিত হন, আপনার মেয়েও যদি উত্তেজিত হয়, তাহলে কিভাবে হয়? থামুন! আপনার এত বড় সাহস! আপনি ডিভোর্স লেটারের সিগনেচার ছেলের দ্বারা না করিয়ে খালি হাতে আমার বাড়িতে এসে আমাকে লেকচার দিচ্ছেন না? এই, আমাকে লেকচার দেওয়ার অধিকার কোথায় পেয়েছে আমার এই মেয়েটা? আমি জীবনে কোনোদিন ফুলের টোকাও নেই। সেই মেয়েকে মারতে মারতে আপনার ছেলে আমার বাড়িতে পাঠিয়েছে। আমার মেয়ের পিঠে এই হাতের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আমি আজ 3 মাস হলো ওটাতে মলম লাগাও ওই দাগ আমি সারাতে পারছি না। আমার মেয়ে কার জন্য করেছিল? আপনার মেয়ের জন্য। আপনার মেয়ের ভালোর জন্য আমার মেয়ে প্রতিবাদ করেছিল। কারণ আমার মেয়ে মহিলা কমিটির প্রেসিডেন্ট, ওর একটা দায়িত্ব আছে কোথায় কোন মেয়ে নির্যাতিত হচ্ছে তাদেরকে রক্ষা করা। ও রক্ষা করতে গিয়ে আমার মেয়েকে বাড়িতে বের করে দিয়েছেন। হ্যাঁ বিআই সাহেব, এটা আপনার ভুল ধারণা। ওকে কেন বাড়ির থেকে বের করে দিবে? স্বামী স্ত্রী একটু ঝগড়া বিবাদ লাগতেই পারে। বৌমাই উত্তেজিত হয়ে বাসা থেকে বেরিয়ে আসছে। থামান! আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বড় বড় লেকচার মারেন না। কি ছিল আপনার বিয়ের সময়? আপনি হয়তো কিছুই ছিল না, সব তো আমার দেওয়া। আমার মেয়ের সুখ শান্তির জন্য আমি সেগুলো প্রোভাইড করেছি। তারই বিনিময়ে আজকে আপনার ছেলে আমার মেয়েকে মেরে বের করে দেয়। এত বড় সাহস না? এই শোনেন, ডিভোর্স লেটারের সিগনেচার নিয়ে আসবেন। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ওই ডিভোর্স লেটারের সিগনেচার আপনার ছেলে করবে এবং আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দেব। অনার্থ যদি আমার কথা নড়চড় হয়, আপনার ছেলেকে তো 14 শিকের ভাত খাওয়াবই, সঙ্গে সঙ্গে আপনাকে আমি 14 শিকের ভাত খাওয়াবো। নারী নির্যাতন কেস দিব আপনার এবং আপনার ছেলের এগেইনস্টে। বিআই সাহেব, আপনার টাকা পয়সা আছে, আপনি যে জিনিসগুলো উপহার দিয়েছেন
সেগুলো তো আপনি মেয়ের ব্যবহার করছো। বৌমা, তুমি তোমার বাবাকে একটু বোঝাও, আর তুমি আমার সাথে আমাদের সংসারে ফিরে চলো। আমি ওই সংসারে ফিরে যাব? আপনাদের মতো না গাধা না। আর আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত। আমি সন্তান হয়ে আমার বাবার উপরে কোনো কথা বলতে পারবো না। কি শুনলেন তো আমার মেয়ের জবাব? আপনি আসতে পারেন। আমি ভদ্রভাবে বলছি, আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। বাবা আমি ভিতরে যাই। আসুন। ও শেফা, হইলো? মানুষ বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে দৌড়ায় আসে, তার শাস্তি লাগে 3 ঘন্টা। তখন কি দেরি করো? ডাকাডাকি করলে কি মাসখানা দেওয়া যায়? ওরে বাপ রে, যাইতেছো বাপের বাড়ি, মাসকারে কারে দেখাইতে দিছো? কারে আবার? রাস্তা দিয়ে আমি যাবো, মানুষ আমার দিক তাকাই থাকবো না? মানুষ আমার দেখবো না আমি কতদূর সুন্দর? এই শোনো, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মার্কেট আছে না, ওই মার্কেটে যাবো, একটা পন্স ক্রিম কিনবো। বাপ, তোর কাছে আমি মাপ চাইছি, তোর এই পন্স ক্রিমের দাম কত? 400 টাকা। 400 আছে পুরো। 400 টাকা দিয়ে আমি কি করবো? 400 টাকা দিয়ে ওই তোর সানস্ক্রিন 400 টাকা না? তোর 400 টাকা দিয়ে তুই কিনা, তারপরে আমি বাইরে দাঁড়াবো। তুমি ভয় পাইতেছো কেন? আমি কি আর আগের মতো আসছি? আমি আর আগের মতো নাই। আমি এখন বুঝি যে তুমি আমার 400 টাকা দিয়ে যদি একটা পন্স ক্রিমও কিনে দাও, ওইটাই আমার জন্য ভালো। আমি বেশি কিনতে যাবো কিনবো। রাসেল ভাইপারে বিশ্বাস করা যায়, ফুস করে ফোনা তোর কামড় নাও দিতে পারে, কিন্তু তোরে বিশ্বাস করা যায় না। তুই হলো কাল না কিনি, তোর যে কোনো বিশ্বাস নাই। তুই এই পন্স ক্রিম কিনতে যা, সানস্ক্রিন কিনবি, তারপরে কত কিছু কিনবি, লিপস্টিক কিনবি, অমুক কিনবি, তমুক কিনবি। ভাই আমি মরে যাবো, পরে দেওয়া যাবো তোর বাবার বাড়ি যাওয়ার লেগা মিষ্টি 3,000 টাকা, হেড আমার পকেটে থাকবো না। তারপরে বাবা তুই 400 টাকা দেয়, 500 টাকা তুই 1000। সেই দিন কেরা দোকানে যাওয়ার পরে একটা লিপ লাইনার কিনতে চাইছিলাম, লিপ লাইনার বাদে কি আর অন্য কিছু কিনছি? না। তাহলে এখন কিনবো কেন? সত্যি ভালো হয়ে গেছে? তো ভালো ছিল না, আমার মা আমারে বুঝিয়েছে, আমার ভাই আমারে বুঝিয়েছে। চলো। দিবা পন্স ক্রিম কিনা? হ্যাঁ। চল। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আমার মন খারাপ। হাতেও তো ব্যাগ। কোথাও যাবা তুমি? গিয়েছিলাম মা, বৌমার বাবার বাড়ি। সেই দিন তোদের দুইজনের ঝামেলা মীমাংসা করে আসার পর বৌমা মাহফুজের সাথে অনেক ঝগড়া করে। ঝগড়া করে বাবার বাড়ি চলে যায় 3 মাসের বেশি, আর এখানে আসে না। বৌমার বাবা ডিভোর্স লেটার পাঠাইছে। মাহফুজ আনতে গেছিল, মাহফুজকেও মারধর করে এই বাড়িতে পাঠাই দিছে। মাহফুজ এখন এই বউ নিয়ে সংসার করতে চায় না। আমি অনেক বুঝাই শোনায় ও ডিভোর্স লেটারে সই দিতে দেইনি। আজকে ভাবলাম আমি যাই, বিআইকে যদি ভালো মতো বুঝাই তাহলে বৌমা আবার এই বাড়িতে ফেরত আসবে। কিন্তু বৌমা আসে নাই। এত কিছু ঘটে গেছে, একটাবার কি আমার ফোন দিয়ে জানানোর প্রয়োজন বোধ করো না তোমরা? কিভাবে বলবো, নানান অশান্তির কারণে তোকে জানাইতে চাইনি। ভাবছি ঝগড়াঝাটি করছে, একা একাই ঠিক হয়ে যাবে, কিন্তু এটা যে ঠিক হবে না সেটা বুঝতে পারিনি। ঠিক আছে, মিষ্টিটা মার কাছে দাও। দাও, চলো আমরা ওই বাড়িতে যাবো। পাগল হয়ে গেছো নাকি? আম্মা অপমান হয়ে আসছে, তারপরে আমরা গেলে আসবে ভাবি। দেখো, ঝামেলাটা যেহেতু আমার জন্য হয়েছে, ভাবি কি আনার দায়িত্ব আমার। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হয়, আমাদের মধ্যে ঝগড়া হয় না? আবার মীমাংসাও তো আমরা নিজেরাই করি। চলো এক্ষুনি গিয়ে ভাবিকে নিয়ে আসবো, আনার পরে দেখবো সব কিছু সমাধান হয়ে যাবে। চলো এখন এই বাড়িতে যাবো। আমার কিন্তু লজ্জা করতেছে। তুই কি মেয়ে মানুষ, বিয়ে করতে যাইতেছো, লজ্জা করতেছে তোমার? আল্লাহ, ওরা যেন বৌমা আর বিআই সাহেবকে বুঝাইতে পারে, বৌমা যেন এ বাড়িতে আবার ফিরে আসে।
ভাবি, তুমি এখানে এই লোকটাকে নিয়ে এই বাড়িতে কেন আসছো? তোমাকে নিতে আসছি ভাবি। আমাকে নিতে আসছো কেন? তোমার মা তোমার ভাই বলেনি আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, আমি ওই বাড়িতে আর যাবো না? আমি জানি না ভাইয়ের সাথে তোমার কি হয়েছে। বাড়িতে আসার পরে শুনলাম ভাইয়ের সাথে ঝগড়া করে তুমি নাকি চলে আসছো। কারণটা নাকি আমি। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় ভাবি, কিন্তু তাদের মধ্যে তো মিল মহব্বত হয়। আমি আমার স্বামীর সাথে ঝগড়া করেছি, পরে আমি ভুলটা বুঝতেও পেরেছি। এখন আমরা একসাথে থাকছি, সব কিছু ঠিক হয়ে গেছে। আমাদের ভিতরে আর কোনো অশান্তি নেই। সামান্য একটা ভুলের কারণে সংসারটা ভেঙে দিলে এটা ঠিক না ভাবি। আমাদের সাথে তুমি চলো, দেখবো সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি টলারেট করতে পারো, বাট আমি টলারেট করতে পারি না। আমি ওই বাড়িতে যাব না মানে যাবই না। তোমার ভাইকে আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি, তোমার ভাইকে বলো কষ্ট করে একটা সাইন করে দিতে। তুমি চলে যাও। আচ্ছা, আমি যেহেতু আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, তালই সাহেবের সাথে একটু কথা বলে যাই। যদি তালই সাহেব চলে যেতে বলে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো কথা বলো। বাবা ভেতরে আছে, আমি ডাকছি। বাবা, বাবা। আসসালামু আলাইকুম। তোমরা এই বাড়িতে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে ভাবিকে নিতে আসছিলাম। কেন? তোমার মাকে আমি বলে দিয়েছি তো, তোমার ভাই ডিভোর্স লেটারে সিগনেচার করে পাঠালে আমি আমার মেয়ের বিয়ে দেবো। ঠিক বুঝলাম না, ভাবিকে আপনি আবার বিয়ে দেবেন? অবশ্যই দেবো। আরে আমি তো তোমার মার মতো ফকিন্নি না যে তুমি শত নির্যাতন করে এই লোকের ঘরে সংসার করবে। আমার মেয়ের একটা সম্মান আছে, মান মর্যাদা আছে। ও দেশে বাড়ির মেয়ে না তো, ও সরকার বাড়ির মেয়ে। ওকে কি আমি নির্যাতন হওয়ার জন্য তোমাদের বাড়িতে আবার পাঠাবো? কি করে ভাবলে তুমি? শোনো, যাদের অর্থ নাই, যাদের প্রতিপত্তি নাই, যাদের কোনো নাম নাই, তাদের মেয়েরাই অন্যের বাড়িতে নির্যাতিত হয়ে সংসার করে। আমি তো আমার মেয়েকে সেভাবে বড় করিনি, আর সেভাবে রাখবো না। বিয়ে অবশ্যই দেবো, আমি ভালো করে বিয়ে দেবো। আপনার তো একটা বোন আছে, তাকে আপনি কয়টা বিয়ে দিয়েছেন? এই তো প্রথম ঘরে ওর ছেলে বেকার, কিচ্ছু করতে পারে না। এরপরে যেখানে যায় সেখানে হাবাতে এগুলো আর কতই টাকা পয়সা দিই। তাই সাহেব, এই পর্যন্ত আপনার বোনকে আপনি ছয়টা বিয়ে দিয়েছেন। প্রথম যার সাথে বিয়ে দিয়েছিলেন সে বেকার বলে, গরিব বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, অবহেলা করেছেন। মানুষটা বেকার হলেও, গরিব হলেও আপনার বোনকে কিন্তু অনেক ভালোবাসত। কিন্তু আপনি কি করলেন? আপনার বোনকে তার থেকে ছাড়িয়ে এনে অন্য জায়গায় বিয়ে দিলেন, তাও একটা না, পরাপর 5টা। কারণ কোনো ঘরেই সে শান্তিতে থাকতে পারে। আজকে যদি আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের ডিভোর্স দিয়ে তারপর যদি অন্য জায়গায় তাকে বিয়ে দেন, সেই ঘরে তো শান্তি নাও হইতে পারে। আমি অনেক পরিবারে দেখছি টাকা আছে, পয়সা আছে, কিন্তু তাদের মেয়ের কোনো শান্তি নেই। টাকা থাকলেই সুখ কেনা যায়। তাও সাহেব, আমার ভাইয়ের সাথে ভাবি কিভাবে সংসার করেছে আমি দেখেছি। আমার ভাই কিন্তু কখনোই ভাবির গায়ে একটা হাত তুলল না। ভাবি যা বলতো আমার ভাই তাই শুনত। প্রয়োজনে আমার মার কথার অবাধ্য হয়েছে, কিন্তু ভাবির কথার অবাধ্য কখনোই হয়নি। হয়তো আমাদের আপনার সমপরিমাণ টাকা নেই, কিন্তু আমার ভাইয়ের কিন্তু ভাবির জন্য ভালোবাসার কোনো কমতি নেই। আচ্ছা শুনুন তাহলে সাহেব, এখানে আসলে আপনাদের ফ্যামিলি ম্যাটার তো আমার এখানে না ঢোকাই উচিত ছিল, না বলে আর পারতেছি না। যেহেতু আমার ওয়াইফের কারণেই ভাবি রাগ করে এখানে চলে আসছে। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে অর্থের যে ব্যাপারটা, স্বামী স্ত্রীর মধ্যে আসলে অর্থটা খুব একটা ইফেক্ট করে না। এখানে মানসিকতার ব্যাপার, একজন আরেকজনকে বোঝাপড়ার ব্যাপার। আপনি চাইলেও সারা জীবন আপনার মেয়েকে এই বাড়িতে রাখতে পারবেন না। থামো, বড় বড় লেকচার। কয় টাকা বেতনের চাকরি করো? হ্যাঁ, এই কয় টাকা বেতনের চাকরি করে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলো? তুমি, তোমাকে তো আমি একবারই বলছি, তোমার ভাইয়ের ডিভোর্স লেটার পেলেই আমার মেয়েকে বিয়ে দেবে। আমার মেয়ের সুখ কোথায় সেটা তোমার কাছে জানতে হবে না, শিখতে হবে না, বুঝতে হবে না। বুঝতে পেরেছ? টাকা থাকলে সুখ আমি হাতের মুঠোয় কেমনে আনতে হয় সেটা আমি ভালো করে জানি। তাহলে সাহেব,
আমি খুব ছোট একটা জব করি, খুব ছোট। এই জবটা আপনার কাছে খুবই সামান্য, আপনার মতো অর্থ নেই, তবে আশা করছি যে আপনার থেকে ভালো জ্ঞান আছে। এভাবে বাড়ির মেহমানকে অপমান করাটা আমার বোধগম্য হচ্ছে না। আপনি যে অশান্তিতে আছেন, আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারেন নাই, এটাই তার প্রমাণ। আপনার কাছে যদি সুখ থাকতো তাহলে এতক্ষণ এখানে আমাদের দাঁড় করিয়ে না রেখে ভিতরে নিয়ে যেতেন। আমরা ভালোর জন্য এসেছি। আমার ওয়াইফ তাকে নিতে আসছে, তাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা ফ্রেন্ডশিপ ছিল। ওই জায়গা থেকে সে বুঝতে পেরেছে যে তার ভাবির এটা যাওয়া উচিত না। ওই যে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে না, সে যোগ্যতা তোমরা হারিয়েছো। কবে হারিয়েছো জানো? যখন ওর ভাই আমার মেয়ের গায়ে হাত তুলেছে, সেদিন থেকে তোমাদের সমস্ত আত্মীয়তার বন্ধন আমি ছিন্ন করে দিয়েছি। তাওই সাহেব, যেদিন আমার হাজব্যান্ড আমাকে হাত তুললো শুধুমাত্র একটা ওয়াশিং মেশিনের জন্য, আমার মা কী করেছিল জানেন? ওই বাড়িতে গিয়ে যখন ওর মুখ থেকে শুনলো যে আমি আমার স্বামীর গায়ে হাত তুলেছি, সে আমাকে শাসন করলো এবং বলে আসলো, যেদিন তুই তোর স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারবি সেদিন আমার বাড়ি আসবি। এই বাড়িতে তুই যেহেতু লাল কাপড় পরে ঢুকেছিস, যদি এই বাড়ি থেকে বের হতে আর সাদা কাফনের কাপড় পরে বের হবি। এটা হচ্ছে বাবা মায়ের শিক্ষা। আপনি আপনার মেয়েকে আজকে ছাড়িয়ে নিয়ে আসবেন, কিন্তু ভবিষ্যতে আপনার বোনের দিকে তাকান, তার মতো অবস্থা কিন্তু ভাবিরও হইতে পারে। কারণ এই জেনারেশনের ছেলেরা কেমন সেটা আপনি আমি খুব ভালো করে অবগত। সব জায়গায় টাকা দিয়ে শান্তি কেনা যায় না। আপনি আপনার বোনের দিকে তাকান, ভবিষ্যতে আপনার মেয়ের অবস্থা তো আপনার বোনের মতো হইতে পারে। আপনি যদি ভাবিকে অন্য জায়গায় দিয়ে দেন, সেই ঘরে যাওয়ার পরে তার শাশুড়ি তো তাকে বলতেই পারে, তুমি একটা ডিভোর্সি মেয়ে, বলবে তুমি যদি ভালোই হতে তাহলে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিত না। তখন শুনতে কেমন লাগবে? এটা বলতে পারতো না, এটা বলবে, এটা বলে। আমি আমার লাইফে যতটুকু দেখেছি মানুষ এরকম করেই টলারেট করে। আচ্ছা, আপনার উচিত ছিল, আপনি তো মুরব্বী মানুষ, আমার থেকে অনেক বেশি বুঝছেন এবং আপনি অনেক জ্ঞানের অধিকারী। আপনার উচিত ছিল ভাবি যখন রাগ করে আসছে তাকে বুঝিয়ে আবার তার হাজব্যান্ডের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা। আপনি সেটা করেননি। শেফার কথা বলি, আমার ওয়াইফের কথা। যখন ভাবি আপনি তো নিজেই তাকে আশকারা দিয়েছেন, এই আশকারা পেয়ে পেয়ে সে আমার সাথে খারাপ আচরণ করেছে, যাচ্ছে তাই ব্যবহার করেছে। জিজ্ঞেস করেন সামনাসামনি, তো মিথ্যে কথা তো আর বলছি না। বাবার বাড়ির আশকারা পেলে কোনো মেয়েই সংসার করতে পারবে না। আপনারা দেখেন, আমরা আসছিলাম, আমার ভাইকে দেখেছি আমি, তোমার প্রতি অনেক ভালোবাসা তার। এখন যদি তোমার মনে যদি আমার ভাইয়ের প্রতি কোনো ভালোবাসা থেকে থাকে, আমার মা যদি তোমাকে একটু হলেও মেয়ের মতো করে ভালোবাসে, তাহলে তুমি আমাদের বাড়িতে যেও। আর নাহলে আসার দরকার নেই, তুমি তোমার বাবার সিদ্ধান্তে অটল থাকো। চলো। দাঁড়াও শেফা। বাবা, ওরা তো ভুল কিছু বলেনি। তুমিও তো দেখেছি তোমার বোনকে অনেক ভালোবাসতে, তার একটু কষ্ট তুমি সহ্য করতে পারতে না। পরের বাড়িতে কষ্ট করবে তুমি সেটা কখনোই মানতে পারো না। খুব একটু কষ্টে থেকেছে বলে তুমি তাকে তার ভালোবাসা মানুষের কাছ থেকে নিয়ে এসেছো, ভেবেছো তাকে অনেক সুখ দিতে পারবে, কিন্তু কই বাবা, পেয়েছিল? এখন পর্যন্ত তো ফুফু কোনো সুখ পায়নি। আমি এতক্ষণ একটা ভুলের উপর দাঁড়ানো ছিলাম। আমি কোন হিংসা, কোন রাগে পরে আমি আমার ভালোবাসার মানুষ, আমার নিজের সংসার ছেড়ে এখানে পড়ে, আমার নিজের সংসার ছেড়ে এখানে চলে আসছি। এটা আমার বাবার বাড়ি, ঠিক আছে, আমি নিজেও তো এখানে শান্তি পাচ্ছি না, হয়তো বা রাগের জন্য এখানে পড়ে আছি। আমি ঠিক করছি না বাবা, আমি চাই তুমিও রাগটা কমাও, আমি আমার সংসারে গিয়ে নিজের সংসারটা মন দিয়ে করি। মারে, তোর গায়ে যখন হাত তুলছে এটা শোনার পর আমি সত্যি খুব কষ্ট পাইছি। তোর মা মরার পরে জীবনে একটা ফুলের টোকা তোকে আমি দিতে দিইনি, কেউ তোর সাথে খারাপ ব্যবহার করুক সেটাও আমি চাইনি। বিশেষ করে বাবা, বিশেষ করে মা, ও যখন এসে বলছে ওকে মারছে, আমারই বুকে কষ্ট লাগছে, যে কারণে আমি রাগের মাথায় এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমরা ঠিকই বলেছ, অর্থ টাকা পয়সা প্রতিপত্তি দিয়ে ভালোবাসা কেনা যায় না। সংসার সুখী হয় ভালোবাসা দিয়ে, যেটা তুমি করেছ। আজকে আমার মেয়ে রিয়েলাইজ করেছে। যা, ওদের সঙ্গে যা, ওটাই তোর আসল বাড়ি। যা। হ্যাঁ বাবা,
চলো। ভাবি ব্যাগ ট্যাগ নেবেন না? আমি কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি, যাই না আমাদের বাড়িতে। আচ্ছা মা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। যাই না আমাদের বাড়ি। হ্যাঁ বাবা, আসলে সংসার সুখের হয় রমণীর গুণে। আমার মেয়েটার মা না থাকার কারণে আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। আজকে ওরা এসে আমার সেই চোখের পট্টি খুলে দিয়েছে। তবে একটা কথা বলি, প্রত্যেক বাবা মার উচিত স্বামীর বাড়ি থেকে মেয়ে আসলে তাকে বুঝিয়ে শুনিয়ে তার সংসারই পাঠানো উচিত। আমার মতো ভুল আপনারা করেন না। মেয়ের কথা শুনবেন ঠিকই, কিন্তু প্রশ্রয় দেবেন না।